সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তো তোমাদের ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় পূর্ণমান দেওয়া থাকবে 70 নম্বর এবং 2 ঘন্টা 30 মিনিটের সময় দেওয়া থাকবে। এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে এবং এই ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো দেখো এই প্রশ্নপত্রের প্রথমে কি দেওয়া আছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। 1 × 5 = 5। প্রথমে রয়েছে মারে ডার্লিং অববাহিকা, তেলেভা অরণ্য, হ্রদ অঞ্চল, উত্তর আমেরিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর হচ্ছে আন্দিজ পর্বতমালা। তো এইগুলি তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করে দেখাতে হবে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া আছে। তো এখানে 2 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 10টি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর থেকে দেওয়া আছে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে প্রথম পৌঁছায় PS না L তরঙ্গ। সঠিক উত্তর হচ্ছে P তরঙ্গ পৌঁছায়। এরপর হচ্ছে গ্রাফাইট এক প্রকার রূপান্তরিত আগ্নেয় না পাললিক শিলা। তো গ্রাফাইট হচ্ছে এক প্রকার রূপান্তরিত শিলা। এরপর ওসিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো মাইক্রোনেশিয়া, নিউগিনি না নাইরু। সঠিক উত্তর হবে নাইরু, ঠিক আছে। এরপর হচ্ছে নিউজিল্যান্ডের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো রুহাপেহু। এরপর দেওয়া আছে কিলাউইয়া আর হচ্ছে মৌনা লোয়া। তো নিউজিল্যান্ডের একটি জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে রুহাপেহু। নেক্সট হচ্ছে পাতালিক আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, ডলারাইট না হচ্ছে নিস। তো পাতালিক আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। পরের প্রশ্ন দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত বিষাক্ত গ্যাসের নাম CO2, MIC না CH4। সঠিক উত্তর হচ্ছে MIC। এরপর হচ্ছে রূপোর শহর বলা হয় ব্রোকেন হিল, অ্যাডিলেড না পার্থকে। সঠিক উত্তর হচ্ছে ব্রোকেন হিল, ঠিক আছে। এই শহরকে বলা হয় রূপোর শহর। পরের প্রশ্ন, জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন, ঘনীভবন না শিশিরাঙ্ক। তো জলীয় বাষ্প থেকে যখন জলকণায় পরিণত হয় সেটাকে বলা হয় কি ঘনীভবন বলা হয়। এরপর হচ্ছে মার্শাল দ্বীপ অবস্থিত মাইক্রোনেশিয়ায়, মেলানেশিয়ায় না পলিনেশিয়ায়। সঠিক উত্তর হচ্ছে মাইক্রোনেশিয়ায়। এরপর পাম্পাস অঞ্চলের এক্সটেনসিয়া পশুচারণ ভূমি, চাষের জমি না কসাইখানা। তো পাম্পাস অঞ্চলের এক্সটেনশন এটা হচ্ছে পশুচারণ ভূমি, ঠিক আছে। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 3-এর 1-এ দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি লিখতে হবে। 1 × 5 = 5। তো প্রথমে দেওয়া আছে ড্যাশ জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ। এখানে উত্তরটা হবে মৌসুমী, ঠিক আছে। মৌসুমী জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ। এরপর মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাময়েদ অধিবাসীদের অবস্থান হলো সাইবেরিয়ান বা তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এরপর অত্যন্ত পাতলা দড়ির মতো পৃষ্ঠদেশযুক্ত লাভার নাম হচ্ছে পাহোহ। এরপর হচ্ছে ড্যাশ হলো পাম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। উত্তর হবে গম হলো পাম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। নেক্সট অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদের নাম হচ্ছে টাইপো। পরবর্তী প্রশ্ন 3-এর 2 নম্বর জায়গা শুদ্ধ বাক্যটির পাশে সু, অশুদ্ধ বাক্যটির পাশে অ লেখো। 1 × 5 = 5। প্রথম দেওয়া আছে চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা, এটা হবে শুদ্ধ। এরপর হচ্ছে আয়ার রক বক্সাইট দ্বারা তৈরি, এটা হচ্ছে অশুদ্ধ। নেক্সট হচ্ছে পৃথিবীর 50% আগ্নেয়গিরি অপসারী পাত সীমানায় অবস্থিত, এটাও হবে অশুদ্ধ। এরপর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি শহর হলো ভেনিস, এটা হবে শুদ্ধ। এরপর অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণীটির নাম হচ্ছে কাঙ্গারু, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন 3-এর 3 নম্বর দেখে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাও। 1 × 5 = 5। এখানে বাম স্তম্ভে কি দেওয়া আছে গ্যারি, উইসকনসিন, ডেট্রয়েট, ভেসুভিয়াস, ফ্লাই। এবং ডান স্তম্ভে দেওয়া আছে পাপুয়া নিউগিনির নদী, ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র, আগ্নেয়গিরি, লৌহ ইস্পাত শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প। তো এখানে গ্যারি এটা হবে লৌহ ইস্পাত নির্মাণ শিল্প, ঠিক আছে। লৌহ ইস্পাত শিল্প অপশন ডি-এরটা সঙ্গে মিলবে। এরপর হচ্ছে উইসকনসিন, এটা হচ্ছে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। এরপর হচ্ছে ডেট্রয়েট, এটা হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প। পরের প্রশ্ন হবে ভেসুভিয়াস, এটা হচ্ছে আগ্নেয়গিরি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফ্লাই, এটা হবে পাপুয়া নিউগিনির নদী। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 4 নম্বর দাগে এক কথায় উত্তর দাও, যে কোনো 5টি করতে হবে। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন দেওয়া আছে ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি।
তো ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট উইলহেলম, যার উচ্চতা 4509 মিটার। এরপর পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম কি? পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এরপর আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়? তো আর্থ সামিট অনুষ্ঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধের শীতলতম স্থানটির নাম কি? উত্তর গোলার্ধের শীতলতম স্থান হচ্ছে সাইবেরিয়ার ভারকয়ানস্ক, ঠিক আছে, সাইবেরিয়ার ভারকয়ানস্ক। নেক্সট হচ্ছে পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে? উত্তর হচ্ছে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। এরপর হচ্ছে রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? উত্তর হবে চিনুক। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির নাম কি? তো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপ। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে উত্তর, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথম দেওয়া আছে কর্ডিলেরা কি? তোমরা উত্তর লিখবো বিভিন্ন উচ্চতার পাহাড় পর্বত বিশিষ্ট বিস্তীর্ণ পার্বত্য ভূভাগকে কর্ডিলেরা বলে। এরপর স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? তো স্থিতিশীল বা স্থায়ী উন্নয়ন বলতে সেই উন্নয়নকে বোঝায় যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডার বজায় রেখে প্রাকৃতিক পরিবেশের গুণগত মান এর কোনো অবনতি না ঘটিয়ে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় বা চাহিদা মেটায়, ঠিক আছে। এরপর দেখো টিকা লেখো আর্টেজিও কূপ। তো আর্টেজিও কূপ কিনা অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বিস্তৃত এলাকায় অসংখ্য আর্টেজিও কূপের অবস্থান। ভাঁজযুক্ত শিলাগঠিত অঞ্চলে যেখানে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যভাগে অবস্থিত একটি প্রবেশ্য শিলাস্তরে বৃষ্টির জল সঞ্চিত হয়, সেখানে কূপ খনন করলে জল স্বাভাবিকভাবেই ফোয়ারার মতো নির্গত হয়, একে আর্টেজিও কূপ বলে। অস্ট্রেলিয়ার এই জাতীয় কূপের সাহায্যে কৃষিক্ষেত্রে জলসেচ ও তৃণভূমিতে পশুপালন করা হয়। কার্পেন্টোরোয়া নিম্নভূমি অঞ্চলে এই কূপ দেখা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্টেজিও কূপ সম্পর্কে আমরা লিখলাম। এরপর হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? উদাহরণ দাও। তো কিছু ক্ষেত্রে দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প চ্যুতি প্রভৃতির সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের সৃষ্টি বা ধ্বংস কিছুই হয় না, একে নিরপেক্ষ পাত সীমানা বলে। এরপর হচ্ছে পার্কল্যান্ড সাভানা কি? তো অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এরপরের প্রশ্ন হচ্ছে মিশ্র কৃষি বলতে কি বোঝায়? তো অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে কৃষি জমি থেকে ফসল উৎপাদনের সাথে সাথে পশুপালন ও হাঁস মুরগি প্রতিপালন ও ফল ও শাকসবজি উৎপাদন করা হয়, তাকে মিশ্র কৃষি বলে। এরপর হচ্ছে মৃত্যু উপত্যকা কি? তো পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার উঁচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না, তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এটা 90 মিটার নিচু হবে, ঠিক আছে, উঁচু না, সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার নিচু। তো পরবর্তী প্রশ্ন দেখে নাও, এখানে রয়েছে 5 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের মান 3 নম্বর করে, 3 তিরিখে 9 নম্বর। 5-এর 1-এ দেওয়া আছে পৃথিবীর অভ্যন্তরে যেসব বিযুক্তি রেখা লক্ষ্য করা যায় তাদের নাম উল্লেখ করো। তো প্রথম হচ্ছে কলোরাডো বিযুক্তি রেখা, যেটা হচ্ছে সিয়াল ও সীমার মধ্যে অবস্থিত, মাঝখানে অবস্থিত। এরপর হচ্ছে মোহরভিক বিযুক্তি রেখা, যেটা ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। রেপিত্তি বিযুক্তি রেখা, যেটা অন্তঃগুরুমণ্ডল ও বহিঃগুরুমণ্ডলের মাঝে অবস্থিত। আর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, যেটা হচ্ছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত। নেক্সট লেহমান বিযুক্তি রেখা, যেটা হচ্ছে আউটার কোর ও ইনার কোর এর মধ্যে অবস্থিত। তো এই 5টি বিযুক্তি রেখা রয়েছে পৃথিবীর অভ্যন্তরে। পরের প্রশ্ন হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? তোমরা লিখবো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কারণ ঝলমলে মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, তাই এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ কি? তো অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে উপকূলের প্রায় সমান্তরালে কোরাল সাগরে রয়েছে প্রায় 2000 কিলোমিটার লম্বা বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর, একে বলে গ্রেট ব্যারিয়ার রিফ।
এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রবাল কীট জমে সমুদ্রের মধ্যে এই আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে। জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। এরপর হচ্ছে কানাডীয় সিল্ড অঞ্চল কাগজ ও কাষ্ঠ শিল্পে উন্নত কেন? তোমরা লিখবো এখানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে প্রচুর সরলবর্গীয় অরণ্য রয়েছে। আয়তনে এই বনভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। ঠিক আছে, এই বনভূমির প্রচুর নরম প্রকৃতির কাঠই হলো কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। সিল্ড অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে উন্নত জলবিদ্যুৎ, দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধনের যোগান, ওকে, সহযোগিতা, মানে এইগুলো সহযোগিতা করে এই কাষ্ঠ শিল্প এবং কাগজ শিল্পের উন্নতির জন্য। এছাড়া অন্য যে কারণগুলি এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে তা হলো শীতকালে এখানে নদীগুলি জমে বরফ হয়ে যায়, তখন গাছ কেটে বরফের নদীতে ফেলে রাখা হয়। গরমকালে বরফ গলে গেলে কাঠগুলি চেরাই কলে পৌঁছে যায়। ঠিক আছে, গরমকালে বরফ যখন গলে যায় তখন কী হয়, সেই কাঠগুলো ভেসে চেরাই কলের কাছাকাছি চলে যায় এবং সেখান থেকে সেই কাঠগুলোকে সংগ্রহ করা হয়। পরের প্রশ্ন 5-এর 5 নম্বর দাগে পরিবেশের অবনমনের দুটি কারণ লেখো। তো পরিবেশের অবনমনের দুটি কারণ হলো, 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ, ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটে, একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে। 2 নম্বর হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ, আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানান উন্নয়নমূলক কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, শিল্প বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন, নদীর স্বাভাবিক গতি রোধ করে জলধার নির্মাণ, বৃক্ষছেদন পরিবেশের নানান সমস্যা সৃষ্টি করে ও তার অবনমন ঘটায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 6 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6-এ দেওয়া হচ্ছে পৃথিবীর অন্দরমহলের গঠন চিত্র ব্যাখ্যা করো, অথবা পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলির চিত্র সহ বিবরণ দাও। যে কোনো একটি লিখতে হবে। তো আমরা লিখছি প্রথম প্রশ্নের উত্তরটা, পৃথিবীর অন্দরমহলের গঠন। বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে 3টি প্রধান স্তরে ভাগ করেছেন, যেমন হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো ভূত্বক কিনা পৃথিবীর সবচেয়ে উপরের কঠিন অংশকে ভূত্বক বলা হয়। ভূত্বকের গড় গভীরতা হচ্ছে প্রায় 30 কিলোমিটার। এরপর হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বকের নিচের স্তরটি গুরুমণ্ডল নামে পরিচিত। গুরুমণ্ডলের বিস্তার প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত। উষ্ণতা হচ্ছে 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই অংশের উষ্ণতা। এরপর কেন্দ্রমণ্ডল হচ্ছে ভূ অভ্যন্তরের সর্বনিম্ন স্তরটি, যা পৃথিবীর কেন্দ্রকে বেষ্টন করে রয়েছে, তাকে কেন্দ্রমণ্ডল বলে। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিম্ন স্তর থেকে 2900 কিমি থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা হচ্ছে প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। এরপরের প্রশ্ন হচ্ছে 6-এর 2 নম্বর দাগে মারে ডার্লিং অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ ও কৃষির বর্ণনা দাও, অথবা ওসিয়ানিয়ার নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, তো আমরা লিখছি মারে ডার্লিং অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ ও কৃষি। নাতিশীতোষ্ণ জলবায়ু ও কম বৃষ্টিপাতের জন্য মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। এই অববাহিকার পূর্ব দিকের কয়েকটি স্থানে ওক, মাপাল, পপলার প্রভৃতি পর্ণমোচী গাছ দেখা যায়। মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অববাহিকার প্রধান কৃষিজ ফসল হলো গম। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। অববাহিকার দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলালেবু, নাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 6-এর 3 নম্বর দাগে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো, অথবা পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তো নিরক্ষীয় জলবায়ুর অবস্থানটা কি না, নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু অবস্থান করে। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি না, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর হচ্ছে বার্ষিক গড় উষ্ণতা। সারা বছর প্রায় একই রকম উষ্ণতা থাকে। বার্ষিক গড় উষ্ণতা হচ্ছে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর হচ্ছে বার্ষিক উষ্ণতার পার্থক্য। ঠিক আছে, উষ্ণতার প্রসর খুব কম। প্রসর মানে হচ্ছে কি পার্থক্য। ঠিক আছে, উষ্ণতার পার্থক্য বা প্রসর খুব কম। বার্ষিক উষ্ণতার পার্থক্য 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা কেমন না, এই অঞ্চলে সারা বছরই বায়ুর আর্দ্রতা খুব বেশি থাকে, 80 থেকে 90% থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে ঋতু পরিবর্তন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। ঠিক আছে, প্রায় হয় না বললেই চলে। 5 নম্বর হচ্ছে বৃষ্টিপাত। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 থেকে 250
সেন্টিমিটার। এগুলো হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর পরের প্রশ্নের উত্তরটা আমরা লিখছি এখানে, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়। তোমাদের যে কোনো একটি লিখতে হবে। 1 নম্বর উপায় কি না, পরিবেশের অবনমনের অন্যতম কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্রতা। তাই মানুষকে শিক্ষিত ও সচেতন করে তুলতে হবে। ঠিক আছে, অর্থাৎ শিক্ষিত ও সচেতন করতে হবে। 2 নম্বর, উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির বেশি ব্যবহার করতে হবে। 3 নম্বর, সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। 4 নম্বর হচ্ছে মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহার পরিমাণ কমাতে হবে। ঠিক আছে, ব্যবহারের পরিমাণ কমাতে হবে, মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। 5 নম্বর, জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, তো এই ছিল ক্লাস 8-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ 3rd ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হতে হয় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।